সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে কম বেশি বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে খুব কম বয়সে, কারো কারো ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বয়স্কদের মধ্যে কিন্তু নিউরোলজিক্যাল অনেক সমস্যা দেখা দেয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোটর নিউরন ডিজিজ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। মোটর নিউরন ডিজিজ বলতে আসলে কি বোঝায়? মোটর নিউরন ডিজিজ বা ইন শর্ট এটাকে এমএনডি বলা হয়। এটা হচ্ছে মোটর নিউরনগুলো আমাদের শরীরের সকল মাংসপেশির কার্যক্ষমতা, তার সংকোচন, প্রসারণ, আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিউরন নিয়ন্ত্রণ করে। কোনো একটি অজানা কারণে এই মোটর নিউরন যদি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন আমাদের মাংসগুলো শুকিয়ে যায় এবং মাংসর যে পাওয়ার, যে কার্যক্ষমতা, এটি নষ্ট হয়ে যায়। রোগী আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তার হাত পাগুলো দুর্বল হয়ে যায়। এই রোগটি হচ্ছে মোটর নিউরন ডিজিজ। মোটর নিউরন ডিজিজটা আসলে কাদের হয়ে থাকে বা কারা ঝুঁকিতে রয়েছে? মোটর নিউরন ডিজিজ আসলে বার্ধক্যদের রোগ। সাধারণত বলা হয় 40-এর আগে মোটর নিউরন ডিজিজ খুব কম হয়। যদিও একটি স্টাডি আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই অঞ্চলে কিছু ইয়াং এমএনডি পেশেন্ট পাওয়া যায়, কিন্তু আসলে মোটর নিউরন ডিজিজ 40 বা 50-র পরেই বেশিরভাগ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটির কারণ কিন্তু অজানা। কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। মোটর নিউরন ডিজিজ সম্পর্কে আসলে লেটেস্ট কোনো ফলাফল আছে কিনা, যে কেন হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে কারণটা আসলে অজানা? মোটর নিউরন ডিজিজ নিয়ে অনেক আগে থেকেই গবেষণা হচ্ছে, ইদানিংকালে গবেষণা অনেক হয়েছে। কিছু জেনেটিক লিঙ্কেজ, মানে কিছু বংশগতির মধ্যে মোটর নিউরন ডিজিজ, কিছু জেনেটিক অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, কিন্তু মোস্টলি এটি কেন হয় এটির কারণ অজানা। এখনও নির্দিষ্ট করে কোনো একটি কারণ, কোনো একটা এনভায়রনমেন্টাল কারণ, যে কোনো একটি খাদ্য বা কোনো একটা এনভায়রনমেন্টাল এক্সপোজার বা কোনো জেনেটিক বেসিস এটার পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে এটি অজানা কারণেই হয়ে থাকে। মোটর নিউরন ডিজিজ যদি কারোর হয়ে থাকে, নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে। সেই লক্ষণগুলো আসলে কি? প্রথম দিকে মোটর নিউরন ডিজিজে রোগীর শুধু হাত বা পায়ের শক্তি কমে যায়। রোগী লক্ষ্য করে যে তার কিন্তু হাতে অথবা পায়ে যে আগে যে শক্তিটা ছিল সেটি কমে যাচ্ছে। লক্ষণীয় যে মোটর নিউরন ডিজিজে কিন্তু কোনো রোগীর সেন্সরি কমপ্লেইন থাকে না। আমরা জানি যে নিউরোলজিক্যাল রোগগুলোতে সেন্সরি কমপ্লেন, মানে রোগী বলে যে আমার ঝিনঝিন করে, শিনশিন করে বা অবশ হয়ে যায়, এই ধরনের সেন্সরি কোনো কমপ্লেন অথবা কোনো ব্যথা, রোগীর কোনো ব্যথাও থাকবে না, কোনো ঝিনঝিন, শিনশিন বা অবশ হয়ে যাওয়া এই ধরনের কোনো লক্ষণ থাকবে না। কিন্তু রোগী বলবে প্রোগ্রেসিভলি আমার হাত বা পায়ের শক্তি কমে যাচ্ছে। অনেক সময় এটা একটি হাত দিয়ে শুরু হয়। রোগী বলে যে আমার এই হাতের শক্তি কমে যাচ্ছে, আগে যেমন শক্তি ছিল এই ধরনের শক্তি এখন থাকে না। একটু এগিয়ে গেলে রোগটি দেখা যায় যে হাত পায়ের শক্তি কমে যাওয়ার সাথে মাংস শুকিয়ে যায়। রোগী বলে যে আমার এই জায়গার মাংস শুকিয়ে যায় বা হাতের মাংস শুকিয়ে গেছে বা যে কোনো একটা জায়গায় মাংস শুকিয়ে যায়। এর সাথে অনেক সময় মাংসর অনিয়ন্ত্রিত কম্পন, যেটাকে আমরা ফেসিকুলেশন বলি, বা রোগীরা বলে যে আমার মাংস লাফায়, আমি কোনো কারণ ছাড়া আমার হাতের মাংস লাফায় বা পায়ের একটা অংশ লাফায়। এগুলোই মোটর নিউরন ডিজিজের লক্ষণ। তবে লক্ষণীয় যে এই রোগে রোগীর শুধু মাংসপেশির দুর্বলতা থাকবে, মাংসপেশি শুকিয়ে যাওয়া থাকবে, মাংস লাফানো থাকবে, কিন্তু কোনো সেন্সরি কমপ্লেন, যেমন হাত পায়ে ঝিনঝিন করা, শিনশিন করা, কোনো ব্যথার কথা রোগী বলবে না যে আমার এখানে ঝিনঝিন করে বা অবশ লাগে বা ব্যথা, এই ধরনের কিছু বলবে না। শুধু বলবে যে আমি হাত পা দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে হাতের যে মাংসগুলা বা যেই জায়গায় তার আক্রান্ত হচ্ছে সেই মাংসপেশিগুলো কিছুটা শুকিয়ে যায়, তো এটার সাথে আসলে ওজন কমার কোনো সম্পর্ক আছে? কারণ অনেক সময় দেখা যায় ওজন কমে গেলেও কিন্তু বোঝা যায় যে মাংসপেশি বা মাসেল ব্রেকডাউন যেটাকে আমরা বলি, তো কিভাবে আসলে তিনি আইডেন্টিফাই করতে পারবেন? খুবই একটি ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন। আসলে ওজন কমে গেলে বা অন্য রোগের কারণে কিন্তু মানুষ শুকিয়ে যেতে পারে। যেমন আমরা জানি যে টিবি রোগ, ডায়াবেটিস, এগুলো থেকে মানুষ শুকিয়ে যায়। এটার সাথে এমএনডির বা মোটর নিউরন ডিজিজের পার্থক্য এটাই। মোটর নিউরন ডিজিজের রোগী বলবে যে আমার সারা শরীরে ওজন ঠিকই আছে,
শুধু এই হাতের এই Specific অংশটার জায়গায়। মাংস শুকিয়ে গেছে। আপনি তাকালে দেখবেন যে তার হাতের একটা অংশের মাংস কমানো, বা আমার এই জায়গার মাংসগুলো শুকিয়ে যাচ্ছে এবং আমি হাতটা তুলতে পারি না। একটা নির্দিষ্ট অঞ্চলে তার মাংস শুকিয়ে যাবে, কিন্তু ওভারঅল তার ওয়েট খুব বেশি কম বেশি হবে না। যখন এই ধরনের লক্ষণগুলো নিয়ে, অর্থাৎ এই মাংসপেশি শুকিয়ে যাওয়া, এই লক্ষণগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসে, তখন আসলে প্রাথমিকভাবে কোন কোন টেস্ট দ্বারা আপনারা নিশ্চিত হন যে তার এমএনডি বা মোটর নিউরন ডিজিজটা হয়েছে? আসলে মোটর নিউরন ডিজিজ ডায়াগনোসিস করা একটু ডিফিকাল্ট। মেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোলজি বিশেষজ্ঞ ছাড়া বাকি ডাক্তারদের জন্য এটি ধারণা করা এবং ডায়াগনোসিস করা খুব একটি সহজ নয়। প্রাথমিকভাবে আমি যেটা বলবো যে ডাক্তারকে মনোযোগ দিয়ে রুগীর কথা শুনতে হবে এবং রুগী কী বলতে চাচ্ছে এটা লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে যে তার কোনো সেন্সরি কমপ্লেন থাকে কিনা। দেখতে হবে যে রুগী বলছে আমার এই জায়গার মাংস শুকিয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে বা মাংসের পাওয়ার কমে যাচ্ছে, কিন্তু কোনো তার অবশ হওয়া বা বেবদ হওয়া বা কোনো ব্যথা কিন্তু তার নেই। এখান থেকে একটি ধারণা পাওয়া যায় যে এটি এমএনডি হতে পারে। তারপর আমরা কিছু প্রয়োজনীয় পরীক্ষা করি, যেমন হচ্ছে ঘাড়ের সার্ভাইকেল স্পাইনের এমআরআই, তারপর হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, ডায়াবেটিস, এগুলো করে আমাদেরকে দেখতে হবে যে তার কোনো ডায়াবেটিস আছে কিনা, তার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, ঘাড়ের কোনো নার্ভে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর এমএনডি কনফার্মেটরি ডায়াগনোসিস করে ইএমজি বা ইলেকট্রোমায়োগ্রাফিক নামক একটা পরীক্ষা। এই পরীক্ষাতে যাওয়ার আগে আগে আমাদেরকে ওই পরীক্ষাগুলো সব নর্মাল থাকতে হবে, ডায়াবেটিস, থাইরয়েড, এমআরআই, মানে অন্য কোনো রোগ আছে কিনা এগুলো আমাকে একটু এক্সক্লুড করতে হবে। দেন আমাকে দেখতে হবে যে এটা এমএনডি হতে পারে, তখন ইলেকট্রোমায়োগ্রাফি বা ইএমজি, এই পরীক্ষার মাধ্যমে আমরা একদম নিশ্চিতভাবে বলে দিতে পারি যে এটি এমএনডি বা মোটর নিউরন ডিজিজ। কিন্তু অন্যান্য কোনো রোগ যেমন ডায়াবেটিস অথবা কার্ডিয়াক রিলেটেড ডিজিজ অথবা যাদের রেনাল প্রবলেম হয়ে থাকে, এটার সাথে কি আসলে এই মোটর নিউরন ডিজিজের কোনো আসলে সম্পর্ক রয়েছে কিনা? আসলে এমএনডির সাথে কিছু রোগের অ্যাসোসিয়েশন আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস বা কার্ডিয়াক ডিজিজ বা অন্যান্য রোগের অ্যাসোসিয়েশন পাওয়া যায় না। তবে মেলিগনেন্সি বা ক্যান্সারের সাথে এমএনডির একটি যোগাযোগ আছে। ক্যান্সার পেশেন্টদের এমএনডি হওয়ার চান্স বেশি, যে কোনো ক্যান্সার, এবং কি আমরা দেখেছি ক্যান্সার ভালো ট্রিটমেন্ট হয়েছে এবং ক্যান্সার থেকে ক্যান্সার হবার পরে এবং ক্যান্সার থেকে সে সুস্থ হয়ে গেছে, তারপরে এমএনডি হয়েছে, এরকম আমরা দেখেছি। অনেক সময় এমনও দেখেছি এমএনডি হয়েছে, তারপর খুঁজতে গিয়ে দেখা গেল সে অলরেডি একটা ক্যান্সারে আক্রান্ত। তাহলে এমএনডির সাথে বা মোটর নিউরন ডিজিজের সাথে ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন আছে, অন্যান্য তেমন কোনো রোগের তেমন অ্যাসোসিয়েশন পাওয়া যায়। যখন একজন ব্যক্তির এই এমএনডি ডিজিজ তার ডায়াগনোসিস হলো, আবার আরেকজনের ক্ষেত্রে দেখা গেল যে তার ক্যান্সার রয়েছে, তারও সেই এমএনডি ডিজিজটা ডায়াগনোসিস হলো, এক্ষেত্রে আসলে বোথ সাইডের রোগীদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকল কি সেম হয়ে থাকে কিনা? না, ট্রিটমেন্ট প্রোটোকল একই না। ক্যান্সারের সাথে যে এমএনডি হয় এটাকে আমরা পেরানিওপ্লাস্টিক এমএনডি বলি। এক্ষেত্রে এমএনডির চিকিৎসার চেয়ে তার ক্যান্সারের ট্রিটমেন্টটা গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যে ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ ক্যান্সার করলে আপনার এমএনডি বা মোটর নিউরন ডিজিজ যেটা, সেটা অটোমেটিক্যালি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এমএনডি চিকিৎসার ক্ষেত্রে কি আসলে ফিজিওথেরাপির মতো ট্রিটমেন্টের দরকার হয় কিনা? এমএনডি চিকিৎসায় আসলে মেইন যে স্টেমগুলো, তার একটা অন্যতম স্টেম কিন্তু ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপির সাথে সাথে অকুপেশনাল থেরাপি, এটা কিন্তু এমএনডি চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ। এবং এমএনডি রোগীদের যে মেইন স্টে অফ ট্রিটমেন্ট সেটা কিন্তু ফিজিওথেরাপি বলা হয়। ফিজিওথেরাপির ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েশন আছে, শুধু যে ফিজিওথেরাপি লাগবে তা না, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি সবগুলোই লাগবে। যেমন একটা এমএনডি পেশেন্ট, সে হাঁটতে পারে না, তাকে আপনি একটা হুইল চেয়ার করে দিলেন, এটাও কিন্তু একটা থেরাপি। একটা এমএনডি রোগী, সে হয়তো তার ডান হাত উইক, দাঁত ব্রাশ করতে পারে না, তাকে একটা লং ব্রাশ কিনে দিলেন, সেইটা দিয়ে নিজেই দাঁত ব্রাশ করতে পারে, এটাও কিন্তু এক ধরনের ফিজিওথেরাপি। তো আমরা বলবো যে এমএনডি রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির খুব ভূমিকা, এবং মাসেল স্পেসিফিক এবং মাসেলের পাওয়ার স্পেসিফিক ফিজিওথেরাপি এই ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখতে পারে। আচ্ছা স্যার, এমএনডি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাটা, তো ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা যদি কেউ নিতে চায়, এক্ষেত্রে কি আসলে রিহ্যাবিলিটেশনের দরকার আছে কিনা, বা হসপিটালে থেকে ট্রিটমেন্টটা নেওয়া দরকার আছে, নাকি বাসায় থেকেই তারা ফিজিওথেরাপিটা নিতে পারবেন? আসলে এটি ডিপেন্ড করে এমএনডি তার কোন স্টেজে আছে। যদি প্রাথমিক স্টেজে আছে, সে বাসায় থেকেই নিতে পারে, কিন্তু অ্যাডভান্স স্টেজে যখন রোগী হাঁটতে পারে না এবং বেড থেকে নামতে পারে না, তখন কিন্তু টোটাল রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়। এবং ফিজিওথেরাপির স্পেকটাকে যদি অ্যাডভান্স এমএনডির ক্ষেত্রে খুব ন্যারো করা যাবে না। আপনি এটা ওয়াইড, তাকে যেমন হাঁটতে আপনি কীভাবে সে হাঁটবে সেটার ব্যবস্থা করবেন, তারপর হাঁটতে গেলে তার যে ওয়াকিং এইড লাগবে, সে যে একটা স্টেয়ার ধরে হাঁটবে সেটার ব্যবস্থা করবেন, সে কীভাবে ওয়াশরুমে বসবে, সে কীভাবে, মানে তার টোটাল সেলফ কেয়ারটা, এটাও কিন্তু ফিজিওথেরাপির আন্ডারে। তার যে মাসেলগুলো, সেগুলোর রেঞ্জ অফ মোশন মুভমেন্ট,
তার যে হাঁটা বসা সে কিভাবে খাবে সব কিছু কিন্তু এই রিহ্যাবিলিটেশনের আন্ডারে। সুতরাং এই টোটাল ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি সব কিন্তু অ্যাডভান্স এমএনডির ক্ষেত্রে ফিজিওথেরাপির আন্ডারেই পড়ে। তবে যদি মাইল্ড টু মডারেট এমএনডি হয় এবং দেখা যায় একটি হাতে ইনভলভমেন্ট বা একটি পায়ে ইনভলভমেন্ট, সেক্ষেত্রে রুগী হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় থেকেও ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে। আচ্ছা, এক্ষেত্রে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এমএনডি ডায়াগনোসিস হওয়ার পরে স্পেসিফিক হয়তো প্রথম কোনো জায়গায় শুরু হলো, সেটি কি আস্তে আস্তে বডি অন্যান্য জায়গায় ছড়ায় নাকি? এমএনডি সবসময় শুরু হয় প্রাথমিকভাবে একটি জায়গায়, কিন্তু এমএনডি খুব অ্যাগ্রেসিভ ডিজিজ। বিশেষ করে এমএনডির অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে একটি ভ্যারাইটি আছে এএলএস বা এমাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এটা খুব অ্যাগ্রেসিভ ডিজিজ। এটি একটি লিম থেকে শুরু হয়, খুব দ্রুতই এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে যদি না আপনি এফেক্টিভ ম্যানেজমেন্ট না নেন। এফেক্টিভ ম্যানেজমেন্ট নিলে অবশ্যই এটার প্রোগ্রেশনটা একটু স্লো করা যায়। আমরা এই মোটর নিউরন ডিজিজ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ঘুম ভালো হতে কি খাবেন? প্রায়শই দেখা যায় যে তরুণ থেকে বৃদ্ধ আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ঘুমের সমস্যা রয়েছে এবং রাতে দেখা যায় ঘুম আসে না। এটা একটা কমন প্রবলেম, কিন্তু এই ঘুম যাতে ভালো হয় সেজন্য কিন্তু আপনার খাবার তালিকায় একটু পরিবর্তন আনতে হবে। প্রতিদিন যদি আপনার খাবার তালিকায় পুষ্টিকর কিছু খাবার রাখতে পারেন নিয়ম করে, তাহলেই কিন্তু দেখা যায় রাতে একটা ভালো ঘুম আনতে আপনাকে সাহায্য করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে কী কী খাবার প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে হবে। প্রথমে যদি বলা হয়, এক্ষেত্রে কলার কোনো বিকল্প নেই। আসলে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে এবং যা ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে, এবং এই ট্রিপ্টোফ্যান কিন্তু আমাদের ঘুম আনতে সাহায্য করে। এবং যে ম্যাগনেসিয়াম রয়েছে সেটা কিন্তু দেখা যায় যে আমাদের স্নায়ুকে শিথিল করে, যার কারণে খুব সহজে ঘুম আসে। পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম কিন্তু দেখা যায় আমাদের পায়ের পেশিকে শিথিল করে। এর পাশাপাশি কলা কিন্তু খুব ভালোভাবে খাবারটা হজম করে। আপনার যদি খাবার ভালোভাবে হজম হয় তখন কিন্তু দেখা যায় খুব রাতে আপনি একটা ভালো ঘুম দিতে পারবেন। এরপরে আসা যাক কাঠবাদামের কথায়। কাঠবাদামে আমরা জানি যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট রয়েছে, ট্রিপ্টোফ্যান উৎপন্ন করে, এবং এই কাঠবাদামেও কিন্তু ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা কিন্তু আপনার স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে এবং রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। আপনি কিন্তু চাইলে ঘুমাতে যাওয়ার আগে 8 থেকে 10টা কাঠবাদাম খেয়ে ঘুমাতে যেতে পারেন, তাতে কিন্তু সারা রাত আপনার একটা ভালো ঘুম হবে। আখরোট বা ওয়ালনাট, এটা কিন্তু খুবই পুষ্টিসম্পন্ন একটা খাবার। আপনি আপনার খাবার তালিকায় প্রতিদিন আখরোট রাখতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনি অল্প কিছু পরিমাণ আখরোট খেয়ে তারপর ঘুমাতে যেতে পারেন, কারণ আখরোট কিন্তু দেখা যায় আপনার মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে, এবং এই মেলাটোনিন কিন্তু খুব সহজে আমাদের ঘুম আনতে সাহায্য করে। খাবার তালিকায় আপনি প্রতিদিন দুধ রাখতে পারেন, কারণ দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, এবং এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার ট্রিপ্টোফ্যান নিঃসরণে সাহায্য করে। এছাড়াও দুধে আপনার ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়াম জাতীয় খাবার আপনি যত বেশি করে খাবেন তত কিন্তু দেখা যায় যে আপনার রাতে খুব ভালো একটা ঘুম হবে। প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যার পরে আপনি কিন্তু একটা করে ডিম সিদ্ধ খেতেই পারেন, কারণ ডিমে যে ভিটামিন ডি রয়েছে এবং এছাড়াও প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে। ডিমের এই ভিটামিন ডি কিন্তু আপনার ব্রেনের ওই অংশে আপনার ঘুমানোর জন্য যে হরমোনগুলো দায়ী সেই হরমোনগুলোকে নিঃসরণ করতে সাহায্য করে, যার কারণে প্রতিদিন একটা ডিম কিন্তু আপনার খাবার তালিকায় আপনি রাখবেন, যা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনি চেরির জুস খেতে পারেন, কারণ আমরা অনেকেই জানি যে চেরিটা আসলে এতটা সহজলভ্য না আমাদের দেশে, কিন্তু যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন আপনি সন্ধ্যার পরে কিংবা ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস চেরির জুস খেতে পারেন, কারণ চেরির জুসে কিন্তু দেখা যায় আমাদের ব্রেন থেকে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে, যেটা কিন্তু ভালো ঘুমের জন্য খুবই উপকারী। মধু কিন্তু আরেকটা পুষ্টিকর খাবার। মধু দেখা যায় আপনার মেলাটোনিন এবং সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস কুসুম গরম জলে 1 চা চামচ মধু যোগ করে কিন্তু খেতে পারেন, যা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে। আনারস, এখন বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়। আনারস কিন্তু আপনার মেলাটোনিন নিঃসরণে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন মধ্য সকালে কিংবা বিকালে আপনি হাফ কাপ থেকে 1 কাপ আনারস কেটে খেতেই পারেন। এরপরে রয়েছে লেটুস পাতা। আমরা সালাদ খেতে সাজেশন দিয়ে থাকি সবাইকে, সালাদে কিন্তু আপনি লেটুস পাতা যোগ করতে পারেন, কারণ লেটুস পাতাতে ল্যাক্টোক্যারিয়াম রয়েছে, যেটা কিন্তু দেখা যায় যে আপনার ভালো ঘুম আনতে সাহায্য করে।
মিষ্টি আলুর কথা না বললেই নয়, কারণ মিষ্টি আলুকে কিন্তু বলা হয় যে ঘুমের মাসি। যারা দেখা যায় খাবার তালিকায় প্রতিদিন মিষ্টি আলু রাখেন তারা কিন্তু দেখা যায় রাতে খুব ভালো একটা ঘুম হয় তাদের। তারপর মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। পটাশিয়ামটা কিন্তু আপনার রাতের বেলা আপনার ঘুমটা যাতে ভালো হয়, ইনসমনিয়া যাতে দূর হয়, তাতে কিন্তু সাহায্য করবে। আরেকটা পুষ্টিকর যে খাবারের কথা বলবো সেটা হলো ওটস। কারণ ওটসে দেখা যায় যে বিভিন্ন প্রকারের ভিটামিন, মিনারেলস এবং ফাইবার রয়েছে, যা কিন্তু দেখা যায় আপনাকে একটা প্রাণোচ্ছল রাখতে সাহায্য করবে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কিন্তু ওটস দেখা যায় আপনার রাতে ভালো ঘুম আনতেও সাহায্য করবে। রাতের খাবারে আপনি চাইলে দুধ দিয়ে ওটস রাখতে পারেন ভাত বা রুটির পরিবর্তে। তাতে কিন্তু দেখা যায় রাতে আপনার দুধ এবং ওটস যখন খাওয়া হবে দুইটাই কিন্তু আপনার রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে। এছাড়াও আপনি সবজির স্যুপ, বাদাম, কিশমিশ এরকম বিভিন্ন পুষ্টিসম্পন্ন খাবার আপনার খাবার তালিকায় রাখতে পারেন। ভালো ঘুম আনতে গেলে খাবারের পাশাপাশি কিন্তু একটা সঠিক লাইফস্টাইলও খুব জরুরি। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি যদি রাতে কিংবা হলো বিকালবেলা অথবা সকালে ঘুম থেকে উঠে 40 থেকে 45 মিনিট ব্যায়াম করেন, হাঁটাহাঁটি হতে পারে বা সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, তাহলে কিন্তু দেখা যায় সেটা আপনার রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে এবং খুব সহজেই ইনসমনিয়াটা দূর করবে। মোটর নিউরন ডিজিজ ট্রিটমেন্টের বাইরেও যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে আসলে ভূমিকাটা কতটুকু রোগীর ভালো হবার ক্ষেত্রে? মোটর নিউরন ডিজিজে যিনি আক্রান্ত হন উনি তো আসলে এই রোগের আক্রান্ত হওয়ার কারণে তার লাইফস্টাইলটা খুব লিমিটেড হয়ে যায়। উনি ঠিকভাবে হাঁটতে পারে না, ঠিকভাবে খেতে পারে না। এক্ষেত্রে পরিবারের লোক যারা তার কেয়ার গিভার তাদের অবদান অনেক বেশি। যেমন একটি রুগী উনি হাঁটতে পারে না, ওনাকে একটু ধরে হাঁটালো, তারপর ধরেন বাসায় উনি পড়ে যেতে পারে, এই ধরনের সব অবস্ট্রাগলগুলো সরিয়ে দিল। অনেক এমএনডি রুগীদের খেতে সমস্যা হয়, খেতে পারে না বা ঢোক গিলতে পারে না, তাদের ক্ষেত্রে খাওয়াটা খাইয়ে দেওয়া। অনেক সময় এমএনডি রুগীদের কিন্তু নাকে নল দিতে হয়, কারণ সে খাওয়া খেতে পারে না, সেই নাকে নলটা মেনটেন করা। অনেক সময় হয় কি আমরা সেই নাকে নল বারবার দেওয়া লাগে দেখে পেটের এইখানে একটু খাদ্য যাওয়ার একটা ব্যবস্থা করে দিই, তো সেগুলো মেনটেন করা। এমএনডি রুগীদের রেগুলার ব্যায়াম করানো, তাকে তার যে কেয়ার, তাকে রেগুলার ওষুধগুলো খাওয়ানো, তার দিকে লক্ষ্য রাখা। এমএনডি রুগীরা হাঁটতে গেলে প্রায় পড়ে যায়, সে যাতে না পড়ে যায় সামগ্রিক লক্ষ্য রাখা কিন্তু তার কেয়ার গিভারের লক্ষণ। আমরা এক কথায় বলতে চাই এমএনডি রুগীদের পুষ্টি, তার জীবনযাপন, খাদ্য গ্রহণ এবং তার ফিজিক্যাল নিড, এটা কিন্তু পুরোপুরি তার কেয়ার গিভারের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে এমএনডি রুগীর চিকিৎসায় তার পরিবারের সদস্যদের অবদান অপরিসীম। স্যার আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মোটর নিউরন ডিজিজ। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। জয়েন্ট প্রতিস্থাপন আসলে আমাদের শরীরের যে অকেজ হাড় বা প্রায় অকেজ হাড় যেটা, সেটা অস্ত্রোপচারের মাধ্যমে এটা কৃত্রিমভাবে এটাকে প্রতিস্থাপন করা বা এটাকে সংযোজন করা বা সরিয়ে দেয়া, এটাকে আমরা আসলে জয়েন্ট রিপ্লেসমেন্ট বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান অথবা নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।